যে কোনো মেডিকেল এমার্জেন্সিতে প্রতিটা সেকেন্ডই কিন্তু বাঁচা-মরা লড়াই। ধরুন কোনো রোগীর রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গেল বা শরীর মারাত্মক শকের মধ্যে চলে গেল, তখন দ্রুত এবং একেবারে নির্ভুল সিদ্ধান্ত নেওয়া ছাড়া আসলে আর কোনো উপায় থাকে না। আজ আমরা এমন একটি জীবন রক্ষাকারী ফার্মাকোলজিক্যাল উপাদানের উপর আলোকপাত করব যা চিকিৎসা বিজ্ঞানে আক্ষরিক অর্থে একটি গেম চেঞ্জার, ডোপামিন। মেডেক্সের দেয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই অত্যন্ত শক্তিশালী ইনজেকশনটি কাজ করে এবং কেন এর খুঁটিনাটি জানাটা এত বেশি জরুরি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে এগোব। 1. ডোপামিন পরিচিতি। 2. ফার্মাকোলজি এবং রিসেপ্টর। 3. মাত্রা এবং প্রয়োগ। 4. গুরুত্বপূর্ণ সুরক্ষা সতর্কতা। এবং সবশেষে 5. প্রস্তুতি এবং সংরক্ষণ। 1 নম্বর ডোপামিন পরিচিতি। ডোপামিন আসলে কখন মাঠে নামে? মূলত সেই হাই স্টেক্স এমার্জেন্সিগুলোতে, যেখানে হেমোডায়নামিক বা রক্তপ্রবাহের ভারসাম্য মারাত্মকভাবে ভেঙে পড়ে। যেমন ধরুন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এন্ডোটক্সিক সেপ্টিসেমিয়া, বড়সড় কোনো ট্রমা বা রিনাল ফেলিওরের কারণে তৈরি হওয়া তীব্র হাইপোটেনশন বা শক। এসব ক্ষেত্রে হিমোডায়নামিক ভারসাম্য ফিরিয়ে আনতে এটি দারুণ কাজ করে। শুধু তাই নয়, ওপেন হার্ট সার্জারির পর হাইপোটেনশন যদি দীর্ঘস্থায়ী হয়, তখনও এটি ব্যাকআপ বা সহায়ক হিসেবে কাজ করে। পাশাপাশি কনজেস্টিভ হার্ট ফেলিওরের মতো ক্রনিক কার্ডিয়াক ডিকম্পেনসেশনের ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকরী। 2 নম্বর ফার্মাকোলজি এবং রিসেপ্টর। ভিত্তিগত দিক থেকে যদি দেখি, ডোপামিন হাইড্রোক্লোরাইড কিন্তু আসলে একটি প্রাকৃতিক ক্যাটেকোলামিন। এটি ডোপা এর ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? এটি নর অ্যাড্রেনার্জিক স্নায়ুতে নর এপিনেফ্রিনের একটি প্রিকার্সর বা পূর্বসূরি হিসেবে কাজ করে। সহজ কথায় এটি শরীরের নিজস্ব একটি রাসায়নিক বার্তাবাহক ব্যবস্থার অংশ, যা অত্যন্ত জটিল পরিস্থিতিতে শরীরের ভেতরের ইঞ্জিনকে আবার সচল করতে সাহায্য করে। এই ড্রাগটার কাজ করার ধরনটা অনেকটা নির্দিষ্ট সুইচে চাপ দেওয়ার মতো। এটি আলফা, বিটা এবং ডোপামিন এই 3 ধরনের রিসেপ্টরকেই উদ্দীপিত করতে পারে। আর এর ফলেই হৃৎপিণ্ডের পেশিতে তৈরি হয় ইতিবাচক ক্রোনোট্রপিক এবং আয়োনোট্রপিক প্রভাব, অর্থাৎ এটি সরাসরি হার্ট রেট বা হৃৎপিণ্ডের স্পন্দন বাড়িয়ে দেয় এবং সেই সাথে হার্টের পাম্প করার শক্তিও বৃদ্ধি করে। এটি বিটা অ্যাড্রিনোরিসেপ্টরের সরাসরি কাজ করে এবং পরোক্ষভাবে সিম্প্যাথেটিক স্নায়ুর প্রান্ত থেকে নরেপিনেফ্রিন রিলিজ করার মাধ্যমে এই অসামান্য কাজটা সম্পন্ন করে। তবে এখানে একটা দারুণ বায়োলজিক্যাল লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। ডোপামিন কিন্তু আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার বা রক্ত-মস্তিষ্ক বাধা ভেদ করতে পারে না। এর মানে হল হৃৎপিণ্ড এবং রক্তনালীর ওপর এটি যে শক্তিশালী প্রভাব ফেলে, তা কোনোভাবেই ছিটকে মস্তিষ্কের ভেতরে গিয়ে মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টরগুলোকে সক্রিয় করে না। এটি তার পুরো কাজটাই শরীরের পেরিফেরাল বা প্রান্তিক অংশে সীমাবদ্ধ রাখে। 3 নম্বর মাত্রা এবং প্রয়োগ। এবার আসি অত্যন্ত নিখুঁত এবং গাণিতিক একটা অংশে। একটা ব্যাপার একেবারে পরিষ্কার থাকা দরকার। ডোপামিন প্রয়োগের আগেই রোগীর শরীরে রক্তের সঠিক ভলিউম বা তরল পুনরুদ্ধার করে নেওয়াটা বাধ্যতামূলক। প্রয়োগের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে পার্থক্যটা বেশ স্পষ্ট। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে একটি উপযুক্ত আইভি ড্রিপ চেম্বারের সাহায্যে অত্যন্ত সতর্কতার সাথে ডোজ টাইট্রেট করতে হয়। কিন্তু শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের বয়স 12 বছরের নিচে, তাদের জন্য ডোপামিনের নিরাপত্তা এবং কার্যকারিতা চিকিৎসা বিজ্ঞানে এখনও সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডোজের পরিমাপটা হয় মাইক্রোগ্রাম প্রতি কিলোগ্রাম প্রতি মিনিটে। যে রোগীদের হার্ট ফোর্সের সামান্য উন্নতি দরকার, তাদের জন্য ডোজ শুরু হয় 2 থেকে 5 দিয়ে। কিন্তু গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক ডোজ 5 থেকে শুরু করে ধীরে ধীরে 5 থেকে 10 মাইক্রোগ্রাম করে বাড়িয়ে প্রয়োজন অনুযায়ী 20 থেকে 50 পর্যন্ত নেওয়া যেতে পারে। অন্যদিকে তীব্র এবং ক্রনিক কনজেস্টিভ হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে কৌশলটা একদম ভিন্ন। শুরু করতে হয় মাত্র 0.5 থেকে 2 মাইক্রোগ্রাম দিয়ে এবং প্রস্রাবের পরিমাণের উপর ভিত্তি করে ধীরে ধীরে 1 থেকে 3 মাইক্রোগ্রাম করে বাড়াতে হয়। এই 50 সংখ্যাটা কিন্তু এখানে একটা বড় রেড ফ্ল্যাগ বা ক্লিনিক্যাল থ্রেশহোল্ড। যদি কোনো রোগীর ক্ষেত্রে ডোজ 50 মাইক্রোগ্রাম প্রতি কিলোগ্রাম প্রতি মিনিটের বেশি প্রয়োজন হয়, তবে চিকিৎসকদের অত্যন্ত সতর্ক হতে হবে এবং রোগীর প্রস্রাবের পরিমাণ বা ইউরিন আউটপুট খুব ঘন ঘন চেক করতে হবে। এতক্ষণ তো আমরা জানলাম কিভাবে এই ওষুধটি জীবন বাঁচায়, কিন্তু এখন আমাদের একটা অত্যন্ত জরুরি প্রশ্ন সামনে আনতে হবে। কখন এই জীবন রক্ষাকারী হস্তক্ষেপ উল্টো বিপজ্জনক বা মারাত্মক হয়ে উঠতে পারে? চলুন পরের অংশে সেটাই দেখা যাক। 4 নম্বর গুরুত্বপূর্ণ সুরক্ষা সতর্কতা।
এমন কিছু সুনির্দিষ্ট অবস্থা আছে যেখানে ডি ডোপামিন দেওয়াটা আক্ষরিক অর্থেই সম্পূর্ণ নিষিদ্ধ। যদি ডোপামিন বা এর কোনো উপাদানের প্রতি পরিচিত হাইপারসেন্সিটিভিটি থাকে তবে এটি দেওয়া যাবে না। এছাড়া ফিওক্রোমোসাইটোমা নামক অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমার, সংশোধন না করা ট্যাকিঅ্যারিথমিয়া এবং ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনের মতো মারাত্মক কার্ডিয়াক কন্ডিশনে এটি ব্যবহার করা একেবারেই বারণ, কারণ এটি পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। আর অন্যান্য ওষুধের সাথে ইন্টারঅ্যাকশনের কথা যদি বলি, কিছু ওষুধ কিন্তু ডি ডোপামিনের জন্য একদম ক্রিপ্টোনাইটের মতো কাজ করে। যেমন ধরুন সাইক্লোপ্রোপেন বা হ্যালোজেনেটেড অ্যানেস্থেটিক্স একসাথে ব্যবহার করলে মারাত্মক ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার ঝুঁকি থাকে। প্রোপানোললের মতো বিটা ব্লকারগুলো ডোপামিনের কার্ডিয়াক প্রভাবকে উল্টো বাধাগ্রস্ত করে। এরগোট অ্যালকালয়েড অতিরিক্ত মাত্রায় রক্তনালী সংকুচিত বা ভাসোকনস্ট্রিকশন করতে পারে। আর ফেনিটোইন গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে হাইপোটেনশন এবং ব্র্যাডিকার্ডিয়া দেখা যাওয়ার প্রবল ঝুঁকি থাকে। তবে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এই MAOI বা MAOI প্রোটোকলের ক্ষেত্রে। যেসব রোগী আগে থেকে মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর জাতীয় ওষুধ গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে ডোপামিনের প্রারম্ভিক ডোজ স্বাভাবিকের অন্তত 1 নামিয়ে আনতে হবে, কারণ MAOI ডোপামিনের প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই 1 ভগ্নাংশটি মাথায় রাখা চিকিৎসকদের জন্য একেবারে ফরজ বললেও ভুল হবে না। সুরক্ষা সতর্কতার আরেকটা বড় অংশ হল পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পর্যবেক্ষণ করা। সবচেয়ে কমন সাইড ইফেক্টগুলোর মধ্যে রয়েছে অ্যাক্টোপিক বিট, বমি বমি ভাব, ট্যাকিঅ্যারিথমিয়া বা অতিরিক্ত হৃৎস্পন্দন, অ্যাঞ্জাইনাল ব্যথা, শ্বাসকষ্ট এবং রক্তচাপের হঠাৎ ওঠানামা। ঠিক এই কারণে ওষুধটি প্রয়োগের পুরোটা সময় ECG, রক্তচাপ এবং ইউরিন আউটপুট অবিরাম মনিটর করা ছাড়া কোনো বিকল্প নেই। 5 নম্বর, প্রস্তুতি এবং সংরক্ষণ। অপারেশনাল দিক থেকে ডি ডোপামিন প্রস্তুতির নিয়মগুলো বেশ কড়া। এটি সরাসরি প্রয়োগ করা যায় না। একে 250 বা 500 মিলি জীবাণুমুক্ত আইভি দ্রবণে, যেমন নর্মাল স্যালাইন বা 5% ডেক্সট্রোজে অ্যাসেপটিক পদ্ধতিতে ডাইলুট করে নিতে হয়। আর সবচেয়ে বড় নিয়মটা হলো একে কখনোই সোডিয়াম বাইকার্বনেট বা কোনো ক্ষারীয় দ্রবণে মেশানো যাবে না। ক্ষারীয় পরিবেশ এই ওষুধটিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়। এছাড়া রাসায়নিক অস্থিতিশীলতার কারণে অল্টেপ্লেজ বা অ্যাম্ফোটেরেসিন বি এর সাথেও একে মেশানো যাবে না। অনুমোদিত জীবাণুমুক্ত আইভি দ্রবণে ডাইলিউট করার পর ডি ডোপামিন সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত স্টেবল থাকে, তাই এটি রোগীর শরীরে প্রয়োগ করার ঠিক আগ মুহূর্তেই প্রস্তুত করা উচিত। সংরক্ষণের ক্ষেত্রে এটিকে অবশ্যই 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং আলো ও আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখতে হবে। ডি ডোপামিন যে কোনো সাধারণ ওষুধ নয় তা এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে। এটি সংকটাপন্ন মুহূর্তের একটি অত্যন্ত সূক্ষ্ম আর শক্তিশালী হাতিয়ার। এর সঠিক মাত্রা, ইন্টারঅ্যাকশনের গভীর জ্ঞান এবং প্রস্তুতির কঠোর নিয়মাবলী এই সব কিছুর ওপরই নির্ভর করে একটি জীবন বাঁচবে কিনা। এই সুনির্দিষ্ট হিসাব আর গাইডলাইনের কঠোর সীমানাগুলো আয়ত্ত করাটাই একজন মুমূর্ষু রোগীর চিকিৎসায় সবচেয়ে বড় পার্থক্যটা গড়ে দেয়। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যগুলো ক্লিনিক্যাল চর্চায় আরও পরিষ্কার ও যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।